হাওড়া ব্রিজকে কি সত্যি একটা চাবি দিয়ে দুই ভাগে ভাগ করা যায়? হাওড়া ব্রিজে কি সত্যি আগে ট্রাম চলতো? হাওড়া ব্রিজ তৈরিতে কি সত্যি ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের? অনেকে বলে হাওড়া ব্রিজের দুই পাশে নাকি 106 জন মানুষের কঙ্কাল পোতা রয়েছে। এটা কতটা সত্য? কিভাবে কোনো নাটবল্টু অথবা পিলার ছাড়া 2313 ফুট দৈর্ঘ্য এই হাওড়া ব্রিজ 80 বছর ধরে দাঁড়িয়ে আছে? ভারত তথা কলকাতার আশ্চর্য এই হাওড়া ব্রিজ নিয়ে আজকে আমাদের ভিডিও। এই সেই ব্রিজ যা দিয়ে আজও প্রতিদিন 10 লক্ষ মানুষ এবং 1.5 লক্ষ গাড়ি যাতায়াত করে। ইংরেজ আমলে তৈরি এই ইঞ্জিনিয়ারিং ব্রিজ আজও অবাক করে তোলে আধুনিক বিজ্ঞানকে। তাই আজ আমরা চেষ্টা করব এই হাওড়া ব্রিজ সম্পর্কে সমস্ত রহস্য সমাধান করা। শুরুতেই চলে যায় আজ থেকে প্রায় 150 বছর পিছনে। ততদিনে ইংরেজরা হুগলির দুই পাশে অর্থাৎ কলকাতা ও হাওড়ায় চুটিয়ে ব্যবসা করছিল। তৈরি হয়ে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন, কিন্তু সমস্যা হলো এই দিক থেকে ওই দিকে যাওয়ার জন্য একমাত্র ভরসা ছিল নৌকো। নৌকোর উপর ভরসা করে কি ব্যবসা বাণিজ্য বাড়া সম্ভব? তাই 1874 সালে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে প্রায় 22 লক্ষ টাকা খরচ করে তৈরি হয় প্রথম হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ তৈরি করেছিল ব্র্যাডফোর্ড লেসলি। তবে হ্যাঁ, ওই হাওড়া ব্রিজ এখনকার মতো দানব আকৃতির সেই হাওড়া ব্রিজ নয়, সেটা ছিল একটি ভাসমান পন্টুন ব্রিজ। এখন আপনারা মনে করবেন পন্টুন ব্রিজ কি? পন্টুন ব্রিজ হচ্ছে মূলত একটার পর একটা নৌকো সাজিয়ে তার উপর যাতায়াত। এ ধরনের ব্রিজকে বলা হয় পন্টুন ব্রিজ। কিন্তু এই ব্রিজটি বানানোর পর সমস্যা হলো এই ব্রিজটিকে দিনে 24 বার খুলতে হতো। তা না হলে হুগলি নদীর উপর দিয়ে জাহাজ, স্টিমার কোনো কিছু যেতে পারতো না। ব্রিজটি যখন খুলতো তখন ব্রিজের দুই পাশে প্রচুর ট্রাফিক ভিড় জমতো। এভাবে প্রায় 63 বছর চলে। ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে লোকের চাপও বেড়েছে। তাই 1911 সালে নতুন হাওড়া ব্রিজ তৈরির কথা উঠলেও তা প্রথম বিশ্বযুদ্ধের জন্য পিছতে 1937 সালে গিয়ে পৌঁছায়। ততদিনে হাওড়া ব্রিজ তৈরির ব্লুপ্রিন্ট সঁপে নিয়েছিল ইংরেজরা। টাকাও জোগাড় হয়ে গেছিল। তাই 1937 সালে শুরু হয় হাওড়া ব্রিজ নির্মাণের কাজ। কিন্তু নাটবল্টু অথবা পিলার ছাড়া এত বড় একটা ব্রিজ বানানো কিভাবে সম্ভব? এমন একটা ঝুলন্ত ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আগে না, এখানে কামাল করে দেখালো তৎকালীন ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিল। সেভ করে দেখা গেল হাওড়া ব্রিজ তৈরিতে প্রায় 26,500 টন ইস্পাত প্রয়োজন। কিন্তু সুদূর ইংল্যান্ড থেকে অত ইস্পাত আনা সম্ভব ছিল না। তাই 3,000 টন ইস্পাত বাইরে থেকে আনা হয় এবং 23,500 টন ইস্পাত দেয় টাটা স্টিল। এই বিশেষ ধরন ইস্পাতের নাম ছিল TISCROM অর্থাৎ টিসক্রোম। নাটবল্টুর জায়গায় এই টিসক্রোম ইস্পাতকে রিবেটের মতো বিকিয়ে এই রিবেট দিয়েই একটার পর একটা ইস্পাতকে জোড়া লাগিয়ে তৈরি হয় হাওড়া ব্রিজ তৈরির নতুন কাঠামো। কলকাতায় যখন হাওড়া ব্রিজ নির্মাণের কাজ চলছিল তখন সারা বিশ্ব জুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর জাপানিদের শত্রুপক্ষ ইংরেজ, আর ইংরেজদের ঘাঁটি হলো কলকাতা। তাই জাপানি যুদ্ধ বিমান কখনো কখনো কলকাতায় বোমা হামলা করত। নীরবে ব্রিটিশরা জাপানিদের থেকে লুকিয়ে হাওড়া ব্রিজ নির্মাণের কাজ চালিয়ে যায়। অবশেষে 1942 সালে 261 ফুট উচ্চতা, 71 ফুট চওড়া এবং 2313 ফুট দৈর্ঘ্য এই হাওড়া ব্রিজ সম্পূর্ণ হয়, যা আজও প্রায় 1,500 ফুট এলাকা জুড়ে ঝুলে রয়েছে। ইংরেজদের কাছে এটি একটি বড় সাফল্য ছিল। তৎকালীন পৃথিবীর তৃতীয় ক্যান্টিলিভার ব্রিজ তারা তৈরি করে ফেলেছে। কিন্তু জানলে চমকে যাবেন যে এই ব্রিজের খবর তারা প্রথম দিকে কোথাও জানাতে পারেনি। এমনকি 1943 সালে 3 ফেব্রুয়ারি মাঝরাতে কোনো উদ্বোধন অনুষ্ঠান ছাড়াই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই হাওড়া ব্রিজ। আসলে ব্রিটিশরা জাপানিদের ভয়ে কাটা হয়েছিল। সে সময় প্রায় 2.5 কোটি টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করে। জাপানিদের কানে যদি কোনোভাবেই এই খবর পৌঁছে যায় তাহলে তারা 7 বছরের অক্লান্ত পরিশ্রম মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। ইংরেজরা কিভাবে এই হাওড়া ব্রিজের কথা জাপানিদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল তা আসলে একটি আশ্চর্য। এবার আসি হাওড়া ব্রিজ নিয়ে ডানা বেঁধে থাকা কিছু কৌতূহল রহস্য নিয়ে। বলা হয় হাওড়া ব্রিজের উপর দিয়ে নাকি আগে ট্রাম চলতো। হ্যাঁ, এটা সত্য। হাওড়া ব্রিজের উপর দিয়ে আগে ট্রাম চলতো। প্রথম যে ট্রামটি এই ব্রিজের উপর দিয়ে চালানো হয়েছিল সেটি একটি যাত্রীবাহী এক কামরা ট্রামই ছিল। 1993 সাল পর্যন্ত এই হাওড়া ব্রিজের উপর দিয়ে ট্রাম চলে, কিন্তু সেতুর উপর চাপ বাড়তে থাকায় তারপর ট্রাম চলার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। হাওড়া ব্রিজ নিয়ে আরেকটি রহস্যময় প্রশ্ন। অনেকে বলে নাকি হাওড়া ব্রিজের একটি চাবি রয়েছে যা দিয়ে হাওড়া ব্রিজকে দুই ভাগে ভাগ করা যায়। আগে না, হাওড়া ব্রিজকে কোনো রহস্যজনক চাবি দিয়ে দুই ভাগে ভাগ করা যায় না। হাওড়া ব্রিজের নিচে যতটুকু জায়গা রয়েছে তা জাহাজ চলাচলের জন্য
যথেষ্ট। তাই এই দাবিটি পুরোই ভিত্তিহীন। আরো একটি গুজব রয়েছে হাওড়া ব্রিজ নিয়ে। হাওড়া ব্রিজ তৈরির সময় নাকি কোনো এক তান্ত্রিকের নির্দেশে 100 জন মানুষের নরবলি দেওয়া হয় এবং তাদের দেহ পুঁতে দেওয়া হয় গঙ্গার দুই ধারে। এই জন্য নাকি ভূমিকম্প, সাইক্লোন আর জাহাজের ধাক্কায় আজও দাঁড়িয়ে আছে সে হাওড়া। এখানেও আপনাদের নিরাশ করি আজ্ঞে না, হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে উন্নত ইঞ্জিনিয়ারিং আর টাটা স্টিলের বদৌলতে। এর বাইরে আর কোনো আজে বাজে কথা আপনারা বিশ্বাস করবেন না। ইঞ্জিনিয়াররা কি বলেছে, হাওড়া ব্রিজ যদি কখনো ভাঙে তাহলে 12টার সময় ভাঙবে, কিন্তু রাত 12টা কি দিন 12টা সেটা বলেনি। তাই রাত 12টার সময় 5 মিনিট এবং দিন 12টার সময় 5 মিনিট হাওড়া ব্রিজ বন্ধ রাখে। এই তথ্যটাও সম্পূর্ণ ভুল। আজ পর্যন্ত কোনোদিনও রাত 12টা কিংবা দিন 12টায় হাওড়া ব্রিজকে বন্ধ রাখা হয় না। আপনি কি জানেন এই ব্রিজের আরেক নাম রবীন্দ্র সেতু? 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবার্ষিকী উপলক্ষে এই ব্রিজের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। হলিউড, বলিউড, টলিউড ফিল্ম মিলাই আজ পর্যন্ত প্রায় 70টিরও বেশি সিনেমায় এই হাওড়া ব্রিজকে দেখানো হয়েছে। সিনেমায় শহর কলকাতাকে দেখানো হলে হাওড়া ব্রিজকে দেখা যাবে। 2014 সালে শেষবার এই হাওড়া ব্রিজকে রং করা হয়। 2006 সালে এলইডি আলো আলোকিত করা হয় এই হাওড়া ব্রিজকে। এলইডি আলোয় আলোকিত এই হাওড়া ব্রিজ আজ মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ। এখন প্রায় প্রতি বছর 5 থেকে 60 কোটি টাকা খরচ করা হয় এই হাওড়া ব্রিজকে রক্ষণাবেক্ষণ করার জন্য। ভিডিও শেষ করার আগে সবার কাছে একটাই অনুরোধ, এই ব্রিজ দিয়ে যাতায়াতের সময় পান কিংবা গুটখা খেয়ে থুতু ফেলবেন না। পান কিংবা গুটখার থুতু এই হাওড়া ব্রিজকে মারাত্মক ক্ষতি করে। এই হাওড়া ব্রিজ আমাদের কাছে একটি ঐতিহাসিক ঐতিহ্য, তাই এই ঐতিহ্যকে গুটকায় লিপ্ত করবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না।